আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি। লিখেছেন তরু দত্ত। আশা করি তোমরা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রির প্রথম ভিডিওটি দেখেছো, যেখানে আমরা লেখিকা সম্বন্ধে আলোচনা করেছি। এবার আমরা ক্যাজুয়ালিনা ট্রির কবিতাটি সম্বন্ধে আলোচনা করব। আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটি নেওয়া হয়েছে তরু দত্তর গ্রন্থ অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, যেটা প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। কিন্তু মনে রেখো, আওয়ার ক্যাজুয়াল ট্রি কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। পরে এটাকে ইনক্লুড করা হয়েছিল অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান বইটিতে। আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটির কেন্দ্রীয় ধারণা হলো মানব এবং প্রাকৃতিক জগতের মধ্যে চিরস্থায়ী সম্পর্ক, এবং এটি ব্যক্ত করা হয়েছে প্রকৃতির সৌন্দর্য এবং কবির আবেগের মাধ্যমে। এই কবিতাটির রাইম স্কিম অর্থাৎ ছন্দ হচ্ছে এ বিবিএ সি ডিডিসি ট্রিপল ই। চলো এবার কবিতাটির সারাংশ দেখি। কবিতাটি 55 লাইনে লেখা হয়েছে এবং টোটাল কবিতাটিকে 5টি পংক্তিতে ভাগ করা হয়েছে এবং প্রতিটা পংক্তিতে 11টি করে লাইন আছে। এবার পংক্তি ওয়াইজ অর্থাৎ স্ট্যাঞ্জা ওয়াইজ সামারি দেখে নিই। প্রথম স্ট্যাঞ্জায় কবি ক্যাজুয়ালিনা ট্রির বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন যে গাছটি লম্বা এবং শক্তিশালী এবং অজগর সাপের মতো লতাকে গায়ে জড়িয়ে ধরে আছে। যে লতার আলিঙ্গনে কোনো গাছই বেঁচে থাকতে পারে না, কিন্তু ক্যাজুয়ালিনা ট্রির কোনো অসুবিধা নেই, বরং গাছটি টকটকে লাল রঙের ফুল ভরা আছে, যেটা পাখি ও মৌমাছিদের আকৃষ্ট করে। রাত্রেবেলা কবির বাগান থেকে পাখির গান শোনা যায় এবং সেই গানের যেন কোনো শেষ নেই, এবং বগুড়ি পোকারও আওয়াজ শোনা যায় যখন মানুষেরা বিশ্রাম নেয়। কবি ভোরবেলা ক্যাজুয়ালিনা ট্রিটিকে দেখে খুব আনন্দিত হন। তিনি তাদের বাগান থেকে কোকিল পাখির গান শুনতে পান এবং দেখতে পান তন্দ্রালু গরুগুলোকে তৃণচালন ভূমির দিকে যেতে, অর্থাৎ ঘাসে ভরা জমির দিকে যেতে। পার্শ্ববর্তী জলাশয়ে গাছটির প্রতিছবি দেখতে পান এবং এই সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তোলে জলের মধ্যে থাকা জলপদ। কবি বলেছেন যে ক্যাজুয়ালিনা ট্রিটা তার কাছে প্রিয় এই জন্য নয় যে গাছটি খুব সুন্দর, এই জন্য প্রিয় কারণ সেই গাছের ছায়ায় তিনি তার বন্ধুদের সাথে খেলা করতেন। তার প্রিয় মানুষদের প্রতিচ্ছবি সেই গাছটির সাথে মিশে আছে। কবি আবার বলছেন তিনি সেই গাছটির বিলাপ শুনতে পান এবং যেই বিলাপ কদাচিৎ অজানা দেশে পৌঁছয়। এখানে অজানা দেশ বলতে কবি ইংল্যান্ডে থেকেছেন, ফ্রান্সে দেখেছেন, সেই ইতালিতে গেছেন, সেই জায়গাগুলোকে বোঝানো হয়েছে। কবি কয়েক বছর বিদেশে কাটিয়েছেন, ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদি জায়গায়, এবং সেখানে তিনি গাছটির বিলাপ শুনেছেন। সেটা হতে পারে ফ্রান্সের সমুদ্র তীর কিংবা ইতালির চন্দ্রালোকিত প্রত্যেকবার যখন তিনি গাছটির বিলাপ শোনেন, গাছটির ছবি তার স্মৃতিতে ভেসে ওঠে। শেষ স্ট্যাঞ্জায় কবি বলেছেন তিনি সেই গাছের উদ্দেশ্যে একটি কবিতা সমর্পণ করতে চান। তিনি তার নিজের মৃত্যু পূর্বাভাস দেখেছেন, কিন্তু তিনি জানেন
বা আশা প্রকাশ করছেন যে ক্যাজুয়ালিনা ট্রি কখনো মরবে না, এটা ডেথলেস, মৃত্যুহীন হবে। বোরোডেলে বোরোডেল উপত্যকায় যেরকম গাছগুলো আছে তাদের মতো, যাদের নিচে মৃত্যু ভয় কাঁপে এবং তাদের স্পর্শ করতে পারে না। কবি বলেছেন তার কবিতা দুর্বল হতে পারে, কিন্তু এটি সেই গাছটিকে স্মৃতিতে রাখবে তার মৃত্যুর পরে। গাছটি এই কবিতার মাধ্যমেই লোকেদের হৃদয়ে বেঁচে থাকবে। চলো এবার এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ইজ রিটেন বাই, এর বাংলা, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কবিতাটি লেখা হয়েছে এর দ্বারা। অনিতা দেশাই, উইলিয়াম ওয়ারশথ, এডউইন মির আর তরু দত্ত। কে লিখেছেন? তোমরা উত্তরটা নিজে করার চেষ্টা করো, পরে আমি উত্তরটি বলছি। তরু দত্ত wrote poems both in English and Hindi, Hindi and Latin, English and French, English and Kannada. এটা তরু দত্ত কবিতা লিখতেন উভয় ভাষাতেই। কোন কোন ভাষা সেটা? ইংলিশ অ্যান্ড হিন্দি, না বি হবে হিন্দি এবং ল্যাটিন, না সি হবে ইংলিশ এবং ফ্রেঞ্চ, না ডি হবে ইংলিশ এবং কানাডা? চেষ্টা করো। 3 নম্বর প্রশ্ন, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ইজ এ পোম পাবলিশড ইন 1881, 1889, 1880, 1882। অর্থাৎ আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কবিতাটি প্রকাশিত হয়েছিল 1881 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে, সি 1880 খ্রিস্টাব্দে, না ডি 1882 খ্রিস্টাব্দে? 4 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোম ইজ আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি? আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি কোন ধরনের কবিতা? ওড। ওড হচ্ছে একটি গীতি কবিতা যা কোনো ব্যক্তি, জায়গা, বস্তু ইত্যাদির প্রশংসা করে বা স্তুতি বর্ণনা করে বা স্তব বর্ণনা করে। ব্যালাড, ব্যালাড হচ্ছে একটি দীর্ঘ একটি গীতি কবিতা, এটাও, যা একটি গল্প বলে, বা তোমরা বলতে পারো একটি বর্ণনামূলক কবিতা যা একটি গল্প বলে। এলিজি, এলিজি হচ্ছে একটি শোকের কবিতা, কোনো ব্যক্তি মারা গেলে বা কোনো বস্তু হারিয়ে গেলে এই এলিজি লেখা হয়। এপিক, এপিক হচ্ছে একটি দীর্ঘ কবিতা যা কোনো মহান চরিত্রের কীর্তি বর্ণনা করে। তোমরা ঠিক করো কোনটা হবে। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দি পম? এই কবিতাটির গঠনটা কি? লিরিক, একটি গীতি কবিতা, এপিক, একটি দীর্ঘ কবিতা যা মহান কোনো চরিত্রের গঠন বর্ণনা করছে, স্যাটার, একটি সমালোচনামূলক কবিতা যা কোনো খারাপ কাজ বা খারাপ ব্যক্তির সমালোচনা করছে, মক এপিক, মক এপিক হচ্ছে এপিকের অনুকরণে একটি নিম্নমানের কাজ বা হাস্য রস উদ্বোধন করে বা হাসির কোনো কাজের কি বর্ণনা করা, অর্থাৎ ছোট কোনো বিষয়কে নিয়ে এপিক মহান আকারে বর্ণনা করা। তোমরা ঠিক করো। 6, হু ইজ দ্য স্পিকার অফ ইন দ্য পোয়াম? এই কবিতাটির বক্তাকে? এ গার্ডেনার টেন্ডিং দি ক্যাজুয়ালিটি, একটি মালি যে ক্যাজুয়ালিটির দেখা করতো, ক্যাজুয়ালিটি মানে মিন্স ঝাউ গাছ, ঝাউ গাছের দেখাশোনা করতো। এ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, একটি পাখি যে গাছটার ডালে বসে গান গাইছে। এ পার্সন, একটি ব্যক্তি, রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দি ট্রি, গাছের নিচে শৈশবের স্মৃতিগুলো চালনা করছে এমন একটি ব্যক্তি। এ ট্রাভেলার অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দি ট্রি, একজন পথিক যে গাছের সৌন্দর্য বর্ণনা করছে। তোমরা ঠিক করো। 7 নম্বর, ওয়্যার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোম? কবিতা অনুযায়ী গাছটি কোথায় অবস্থিত? ইন এ ফরেস্ট বাই দি পোয়েটস চাইল্ডহুড হোম, কবির শৈশবের বাড়ির পাশে একটি বনে, বাই এ রিভার, একটি নদীর পাশে, ইন দ্য গার্ডেন অফ দি পোয়েটস চাইল্ডহুড হোম, কবির শৈশবের বাড়ির পাশে, বাড়িতে একটি বাগানে, বাড়ির বাগানে, কবির শৈশবের বাড়ির বাগানে,
বাই দ্য সি শোর, সমুদ্রের পাশে। তোমরা ঠিক করো, প্রথমে উত্তরটি করে নাও, তারপরে এগোবে। এবার তোমাদের করা উত্তরের সাথে যে উত্তরগুলো মিলিয়ে নাও। এই এমফাসাইজ করা বা কালার চেঞ্জ করা অংশগুলো উত্তর। একের উত্তর ডি, দুইয়ের উত্তর সি, তিনের উত্তর এ, 4 নম্বরের উত্তর এ, 5 নম্বরের উত্তর এ, 6 নম্বরের উত্তর সি, 7 নম্বরের উত্তর সি। এগুলো মিলিয়ে নাও। আবার মিলিয়ে নিয়ে আবার তোমাদের সেই আগের প্রশ্নে চলে যাও, কোথায় ভুল হলো বা কেন ভুল হলো মানেগুলো বোঝার চেষ্টা করো। চলো এবার নেক্সট প্রশ্নে এগোই। 8 নম্বর প্রশ্ন, দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড, কবির দৃষ্টিভঙ্গি গাছের প্রতি বলা যাবে ইনডিফারেন্স, অবিচলিত, কবির কোনো প্রভাবই পড়েনি, এফেকশন, স্নেহর, ফিয়ার, ভয়, অ্যাঙ্গার, রাগ, কোনটা হবে? 9, হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড, কবির শৈশব সম্বন্ধে কবিতাটি কি ব্যক্ত করে? ইট ওয়াজ এ নম্বরের অপশন হচ্ছে ইট ওয়াজ মার্কড বাই পভার্টি অ্যান্ড হার্ডশিপ, অর্থাৎ কবির শৈশব ছিল দারিদ্র্য এবং কঠিনতায় ভরা। কঠিনতা মানে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে শৈশবটা যাচ্ছিল। বি নম্বর, ইট ওয়াজ স্পেন্ট ইন এ হোস্টেল, এটাও একটু হোস্টেলে অতিবাহিত হয়েছিল। সি নম্বর, ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি, এটা ছিল আনন্দের এবং অবহেলার। কেয়ারফ্রি মিনস, কেয়ারফ্রি মিনস অবহেলা মানে কোনো কিছু ব্যাপারে অনেক কিছু ভাবতে হতো না। ডি, ইট ওয়াজ স্পেন্ট ইন এ ফরেন কান্ট্রি, এটা একটি বিদেশি বা এটা বিদেশে অতিবাহিত হয়েছিল শৈশবটা। 10, দি ক্যাজুয়ালিটি সিম্বলাইজেস দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড ভেনারেবল কালচার অফ, মানে হচ্ছে ক্যাজুয়ালিটি ইঙ্গিত দিচ্ছে প্রাচীন এবং সম্মানীয়, অর্থাৎ হুইচ ক্যান বি ভেনারেটেড, যাকে সম্মান দেওয়া হয়, মহিমান্বিত করা হয়, সংস্কৃতি অফ ফ্রান্স, ফ্রান্সের, ইটালির, ইন্ডিয়ার, ভারতের, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডের। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ফিলিংস ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটির সাথে কবি কোন অনুভূতি সম্পর্কিত করেছেন? ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, ভয় এবং রাগ। বি নম্বর, ইনডিফারেন্স অ্যান্ড বোরডুম, অবিচলিত অবস্থা এবং বিরক্তি। সি নম্বর, কমফোর্ট, স্বাচ্ছন্দ্য, সিকিউরিটি, নিরাপত্তা, অ্যান্ড হ্যাপি, আনন্দের, মেমোরি, স্মৃতি। ডি নম্বর, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব এবং বিচ্ছেদ, কোনটা হবে? 12, হোয়াট ইজ দ্য টোন অফ দি পম আওয়ার ক্যাজুয়ালিটি কোন সুরে লেখা হয়েছে? অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, রাগ এবং ঘৃণা। বি সার্কাস্টিক অ্যান্ড মকিং, বিদ্রুপাত্মক এবং সার্কাস্টিক, বিদ্রুপাত্মক, মকিং ও বিদ্রুপাত্মক, বাট সার্কাস্টিকের উদ্দেশ্য হচ্ছে ক্রিটিসাইজ করা, দুটোই বিদ্রুপাত্মক। সি, বিটার সুইট আর নস্টালজিক, বিটার সুইটের আনন্দ হাসি মিশানো এবং স্মৃতিবহুল, নস্টালজিক গৃহকাতুরতা, একদম স্মৃতিবহুল, যেটা প্রত্যাশা করা হয়। প্লেফুল, আনন্দের, অ্যান্ড লাইট হার্টেড, হালকা মনোভাব নিয়ে। তোমরা ঠিক করো। এবার উত্তরটি দেখে নাও। 8 এর উত্তর হবে এ, 9 এর উত্তর হবে সি, 10 এর উত্তর হবে সি, 11 এর উত্তর হবে সি, 12 এর উত্তর হবে সি। মিলে নাও তোমাদের উত্তরের সাথে, এবং দরকার হলে আবার আগের প্রশ্নে যাও, প্রশ্নের অংশে যাও, বাংলাটি ভালো করে বোঝো, তারপরে আবার মেলো। এবার 13 নম্বর প্রশ্ন, দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজুয়ালিটি এক্সপ্রেসেস এ ফিলিং অফ, আওয়ার ক্যাজুয়ালিটি কবিতাটিতে বক্তা ব্যক্ত করছেন অনুভূতি, কিসের অনুভূতি সেটা? কন্টেন্টমেন্ট অ্যান্ড জয়, সন্তুষ্টি এবং আনন্দ, লঙ্গিং, আকাঙ্ক্ষা অ্যান্ড নস্টালজিয়া, গৃহকাতুরতা,
ফিয়ার অ্যান্ড নস্টালজিয়া গৃহকাতরতা বা আবেগ। ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, সি নাম্বার, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, ভয় এবং রাগ, এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন, এক্সাইটমেন্ট উত্তেজনা, অ্যান্টিসিপেশন প্রত্যাশা, কিসের অনুভূতি প্রকাশিত পেয়েছে? 14 নম্বর, দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ, কবিতাটিতে ক্যাজুয়ালিটি অর্থাৎ ঝাউ গাছটি হচ্ছে প্রতীক, কিসের প্রতীক? স্ট্রেংথ অ্যান্ড রেসিলিয়েন্স, শক্তি এবং স্থিতিস্থাপকতা, বিউটি অ্যান্ড সেরেনিটি, সৌন্দর্য এবং প্রশান্তি, সি নম্বর, চেঞ্জ অ্যান্ড ইমপারমানেন্স, পরিবর্তন এবং ইমপারমানেন্সও, পরিবর্তন বা ক্ষণ স্বল্পস্থায়ী, যেটা চিরস্থায়ী নয়, ইমপারমানেন্স, পার্মানেন্স স্থায়ী, স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী, ইমপারমানেন্স বা অস্থায়ী বলতে পারো। ডি, লনলিনেস অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব এবং বিচ্ছেদ। 15, হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোরড ইন আওয়ার ক্যাজুয়ালিটি, আওয়ার ক্যাজুয়ালিটিতে যেই বিষয়টা বা কেন্দ্রীয় ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা কি? দ্য পাওয়ার অফ নেচার, প্রকৃতির শক্তি, দ্য ইম্পর্টেন্স অফ ট্রেডিশন, সংস্কৃতির গুরুত্ব, সংস্কৃতি মিনস ট্রেডিশন মিনস একটা প্রচলিত ধারা বা প্রচলিত রীতি, সেটার গুরুত্ব। দ্য এক্সপিরিয়েন্স অফ কালচারাল ডিসপ্লেসমেন্ট, সাংস্কৃতিক সংস্কৃতির ডিসপ্লেসমেন্ট মানে পরিবর্তন, এখানে এর অভিজ্ঞতা। দি প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, সময় এর পরিবর্তন এবং চাইল্ডহুড মেমোরিজ, শৈশবের স্মৃতি। চলো, হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু কনভে থ্রু আর পোম, তার কবিতার মধ্যে দিয়ে কবি কি বলতে চাইছেন? এ, এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড দ্য কমফোর্ট অফ চেরিশ মেমোরিজ ফ্রম দ্য পাস্ট, তাহলে এ সেন্স অফ বিলঙ্গিং মানে অধিকার বোঝানো, অধিকার বোঝানো এবং লালন পালন করার স্মৃতি, ফ্রম আরামের স্মৃতি যেটা অতীতের ছিল। দ্য বিউটি, বি নাম্বার, দ্য বিউটি অফ দ্য ভিলেজ ওয়ার শি ওয়াজ বর্ন, সেই গ্রামের সৌন্দর্য যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্য ল্যামেন্টেশন অফ দি ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিনা গাছের বিলাপ, দ্য বিউটি অফ দি ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিনা গাছের সৌন্দর্য। 17, হোয়াট ডাজ দ্য পোয়েম রিভল অ্যাবাউট দ্য পোয়েটস রিলেশনশিপ উইথ নেচার, প্রকৃতির সাথে কবির সম্পর্ক কি ব্যক্ত করে? শি ওয়াজ ডিসকানেক্টেড ফ্রম নেচার, তিনি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন ছিলেন। সি সিজ নেচার এজ এ সোর্স অফ ইন্সপিরেশন, প্রকৃতিকে দেখতেন উৎসাহের উৎস হিসাবে। সি ইজ এফ্রেড অফ নেচার, তিনি প্রকৃতিকে ভয় পেতেন। সি ইজ ইন্ডিফারেন্ট টু নেচার, প্রকৃতির প্রতি অবিচলিত ছিলেন, কোনো যা আসে না, অবহেলা করতেন প্রকৃতিকে। এবার উত্তরটি দেখে নাও। 13 নম্বরের উত্তর হবে বি, 14 নম্বরের উত্তর হবে এ, 15 নম্বরের উত্তর হবে ডি, 16 নম্বরের উত্তর হবে এ, 17 নম্বরের উত্তর হবে বি। এবার 18 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দি পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ প্রেজেন্স ইন হার লাইফ, কবি গাছের উপস্থিতি তার জীবনে কিভাবে ব্যক্ত করেছেন? অ্যাজ এ ডিস্ট্যান্ট মেমোরি, দূরবর্তী স্মৃতি হিসাবে। বি নাম্বার, অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন, উৎসাহের উৎস হিসাবে। অ্যাজ এ কনস্ট্যান্ট কম্পেনিয়ন, নিত্য সঙ্গী হিসাবে বা সবসময়ের সঙ্গী হিসাবে। অ্যাজ এ রিমাইন্ডার অফ আর পাস্ট, তার অতীতের স্মৃতিচিহ্ন হিসাবে। 19 নম্বর, দ্য ট্রি ইজ ইম্পর্টেন্ট টু দ্য পোয়েট, গাছটি কবির কাছে গুরুত্বপূর্ণ, বিকজ কারণ। ইট ইজ টল, এটা লম্বা। ইট প্রোভাইডস হার উইথ ফ্রুটস, এটা তাকে ফল দেয়। ইট ব্রিংস ব্যাক হার চাইল্ডহুড মেমোরিজ, এটা তার শৈশবের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসে। সি প্ল্যান্টেড ইট, তিনি এটি লাগিয়েছিলেন। 20, হোয়াট ইজ দ্য পোয়েট পোস্ট অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য চেঞ্জ অফ সেপারেশন, পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য চেঞ্জ অফ সেপারেশন, গাছের থেকে বিচ্ছেদের, তাহলে পরিবর্তন এবং বিচ্ছেদের প্রতি কবির মতামতটা কি রকম? সি ওয়েলকামস চেঞ্জ অ্যান্ড সেপারেশন উইথ ওপেন হার্ট, তিনি অভ্যর্থনা জানাচ্ছেন পরিবর্তন এবং বিচ্ছেদকে খোলা হৃদয়ে এবং ভালোভাবে। সি ইজ ইন্ডিফারেন্ট টু চেঞ্জ অ্যান্ড সেপারেশন, তিনি পরিবর্তন এবং বিচ্ছেদের প্রতি অবিচলিত। সি ইজ নস্টালজিক অ্যান্ড মেলানকলিক অ্যাবাউট চেঞ্জ অ্যান্ড সেপারেশন, তিনি পরিবর্তন এবং বিচ্ছেদের প্রতি দুঃখ প্রকাশ করছেন এবং গৃহকাতরতা অনুভব করছেন। সি ইজ অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল অ্যাবাউট চেঞ্জ অ্যান্ড সেপারেশন,
তিনি পরিবর্তন এবং বিচ্ছেদের প্রতি রেগে গেছেন and ঘৃণা পোষণ করছেন মনে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস টাইটেল আওয়ার ক্যাজুয়াল ট্রি? আওয়ার ক্যাজুয়াল ট্রি কবিতাটির শিরোনামের গুরুত্বটা কি? it symbolizes the poet's individuality. এটি কবির ব্যক্তিত্ব বর্ণনা করে। It represents the poet's connection to nature. এটা প্রকৃতির সাথে কবির সম্পর্ক বর্ণনা করে। It signifies the poet's memory of her childhood through the image of tree. গাছের ছবির মধ্য দিয়ে তার শৈশবের স্মৃতি গুরুত্ব প্রকাশ করে। It embodies the poet's sense of ownership and possession. কবির অধিকার ও মালিকানার অনুভূতি প্রকাশ করে। কোনটা হবে? এবার উত্তরগুলো দেখে নাও। 18 নম্বর উত্তর ডি, 19 নম্বরের উত্তর সি, 20 নম্বরের উত্তর সি, 21 নম্বরের উত্তর সি। প্রয়োজন হলে বাংলা মানেটা আবার দেখে নাও, তারপর উত্তর করো। এবার 21 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস এন্ডিং? কবিতার শেষের গুরুত্বটা কি? ইট সিম্বলাইজেস দ্য পোয়েটস নিউ ফাউন্ড হোপ। এটা গুরুত্ব বোঝাচ্ছে কবির নতুন আশা। ইট রিপ্রেজেন্টস দ্য পোয়েটস অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জ। এটি উপস্থাপন করছে কবির পরিবর্তনকে গ্রহণ করা। ইট সিগনিফাইজ দ্য পোয়েটস কন্টিনিউ নস্টালজিয়া। এটা ইঙ্গিত দিচ্ছে কবির ধারাবাহিক চিরকাতুরতা। ইট এমবডিজ দ্য পোয়েটস সেন্স অফ ক্লোজার। এটা প্রতিফলিত করছে কবির শেষের অনুভূতি। 23 দ্য ক্যাজুয়ালিটি বিকামস ক্যাজুয়ালিটি হয় a symbol of unity, bringing the poet's past, her family, her native land, her present all together. তাহলে এটা একটি প্রতীক। ক্যাজুয়াল গাছটা প্রতীক কিসের প্রতীক? কবির অতীত, তার পরিবার, তার দেশ দেশ বা স্বদেশ এবং তার বর্তমান অবস্থা সবকিছুর। এ সিম্বল অফ দি পোয়েটস লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতীক। এ সিম্বল অফ দি পোয়েটস গ্লোরিফিকেশন অফ থ্রি স্টেজেস অফ লাইফ, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড অ্যান্ড ওল্ড এজ। শৈশব, প্রাপ্তবয়স্ক এবং বার্ধক্য, এই তিনটিরই স্মৃতি গৌরব বর্ণনা করা, তিনটিকে গৌরবান্বিত করছে এই কবিতাটি। আর ডি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, এ আর বি দুটোই, অর্থাৎ কবি অতীত, পরিবার, দেশ এবং বর্তমান অবস্থা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা দুটোই। 24 দ্য পোয়েম আন্ডারলাইন্স দ্য ইম্পর্টেন্স অফ মেমোরি ইন হিউম্যান লাইফ। কবিতাটি গুরুত্ব দিচ্ছে, কিসের গুরুত্ব দিচ্ছে? মানব জীবনের স্মৃতির গুরুত্ব দিচ্ছে। চাইল্ডহুড, শৈশবের গুরুত্ব দিচ্ছে। বোথ এ এন্ড বি, অর্থাৎ স্মৃতি এবং চাইল্ডহুড দুটোরই গুরুত্ব দিচ্ছে। না, নান অফ দিস, কোনোটারে দিচ্ছে না। 25 হোয়াট ইজ দ্য পোয়েটস মেসেজ থ্রু দিস পোয়েম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ? এই কবিতাটির মধ্য দিয়ে স্মৃতির গুরুত্ব সম্বন্ধে কবির বার্তাটা কি? মেমোরিজ আর ইউজলেস অ্যান্ড শুড বি ফরগটেন। মেমোরি হচ্ছে কোনো কাজের নাই, অকাজের এবং ভুলে যাওয়া উচিত। মেমোরিজ আর ইম্পর্টেন্ট, মেমোরিজ হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যান্ড শুড বি চেরিশড এবং মনে রাখা উচিত। মেমোরিজ আর পেইনফুল, মেমোরি হচ্ছে যন্ত্রণাদায়ক অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড, এড়িয়ে যাওয়া উচিত তার জন্য। না ডি, মেমোরিজ আর ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক অ্যান্ড শুড বি ইগনোরড, অবহেলা করা উচিত। কোনটা হবে? এবার উত্তরগুলো দেখে নাও। 22 এর উত্তর সি, 23 এর উত্তর ডি, বোথ এ এন্ড বি। হচ্ছে 24 এর উত্তর হচ্ছে সি, এটা বোথ এ এন্ড বি। 25 এর উত্তর হচ্ছে বি। দেখে নাও, দরকার হলে আগের অংশে কি বাংলাটা আবার শোনো, তারপর উত্তরটি ভালো করে মেলাও। ধন্যবাদ। এখানে এই কবিতাটির চেষ্টা আলোচনা হলো। এরপরে আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ আলোচনা করব।